মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাক্যতত্ত্ব। দেখো, এই পাঠ শেষে তোমরা কি জানতে পারবে? বাক্যের পরিচয় জানতে পারবে, বাক্যের বিভিন্ন অংশ সম্পর্কে জানতে পারবে, একটা সার্থক বাক্যের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে। বাক্যের পরিচয় জানতে পারবে, অর্থাৎ বাক্য কি, বাক্যের সংজ্ঞাটা কি সেটা জানতে পারবে, এবং বাক্যের বিভিন্ন অংশ, যে বাক্য কি কয়টা অংশ থাকে এবং কোন কোন গুরুত্বপূর্ণ অংশ নিয়ে বাক্যটা গঠন করা হয় বা গঠিত হয় সে সম্পর্কে জানতে পারবে। আর হচ্ছে একটা সার্থক বাক্যের, শুধু বাক্য হলেই তো হবে না, সেই বাক্যটাকে কি হতে হবে? সার্থক বাক্য হতে হবে। আর এই সার্থক বাক্য গঠনের জন্য আমাদের কি কি বৈশিষ্ট্যের দরকার বা প্রয়োজন হয় সে সম্পর্কে জানতে পারবে। এখন আসো বাক্য। বাক্য আসলে কি? বাক্য একটা বড় মাধ্যম, যার মাধ্যমে আমরা কি করি? কথা বলার সময় একে অন্যের সাথে ভাব প্রকাশ করি। তবে বাক্যে আমরা যখন কারোর সঙ্গে কথা বলি বা ভাব প্রকাশ করি, তখন দেখা যায় যে বাক্যের যে গঠন, আমরা সাধারণত বাক্য কর্তা, কর্ম এবং ক্রিয়া এভাবে গঠন করার চেষ্টা করি বা লিখে থাকি। কিন্তু কথা বলার সময় এরকম সুশৃঙ্খল না হলেও অনেক সময় দেখা যায় যে আমরা যার সঙ্গে ভাব বিনিময় করছি তিনি অর্থটা বুঝতে পারেন। অর্থ বুঝতে পারলেও ব্যাকরণের ভাষায় যখন আমরা ব্যাকরণের ভাষায় সংজ্ঞা দিব কিংবা খাতায় লিখব, তখন আমাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে বাক্যের, সেগুলো নিয়ম মেনেই আমাদের এগুলো লিখতে হবে বা ব্যবহার করতে হবে। এখন দেখো বাক্য আসলে কি। যেমন আমি তোমাদের একটা বাক্য লিখে দেখাচ্ছি, দেখো। বাবা বাজারে গিয়ে মাছ কিনলেন, একটা বাক্য। এটাকে আমরা যদি লিখি, দেখো প্রথম যে বাক্যটা লিখেছি, যে বাবা বাজারে গিয়ে মাছ কিনলেন, এটা একটা বাক্য। আরেকটা দেখো লিখেছি, মাছ বাবা গিয়ে বাজারে কিনলেন, এটাও কিন্তু একটা বাক্য, যদিও এর অর্থটা একটু উল্টা, মানে এলোমেলো শোনা যাচ্ছে, কিন্তু তারপরেও আমরা বুঝতে পারছি। এই যে
বাবা বাজারে গিয়ে মাছ কিনলেন। এখানে 5টা শব্দ আছে। আবার দেখো এখানেও 5টা শব্দ আছে। তবে এই বাক্যটাকে আমরা বলছি সার্থক বাক্য, আর এটাকে আমরা সার্থক বাক্য বলতে পারছি না। কারণ হচ্ছে বাক্য সার্থক হতে হলে বা ব্যাকরণের ভাষায় বাক্য হতে হলে কি হতে হবে, যে আমরা যে বাক্যটা ব্যবহার করছি তার মধ্যে যে শব্দ বা পদগুলো থাকবে সেগুলোর সম্পূর্ণ অর্থ থাকতে হবে, এবং আমরা যার সঙ্গে ভাব বিনিময় করছি বা যাকে বলছি সে যেন সুনির্দিষ্টভাবে সেগুলো বুঝতে পারেন। এখানেও 5টা শব্দ বা পদ আছে, আর এখানে এই 5টা শব্দ, একে আমরা পদ বলতে পারছি না কারণ শব্দগুলো এখানে 5টা আলাদা আলাদা শব্দ, আর এই শব্দগুলো যখন একটা বাক্যে বসে সম্পূর্ণ মনের অর্থ প্রকাশ করবে তখনই হচ্ছে আমরা তাকে ওই শব্দগুলোকে পদ বলবো, এবং ওই পদগুলোর সমন্বয়ে যেটা তৈরি হবে সেটাকে আমরা বাক্য বলবো। এখন দেখো ব্যাকরণিক ভাষায় বা বইয়ের ভাষায় বাক্যের সংজ্ঞাটা, যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা বক্তার মনোভাব কোনো বিষয়ে সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। অর্থাৎ যে সুবিন্যস্ত পদসমষ্টি মানে বাক্যের মধ্যে আমরা যে শব্দ বা পদগুলো ব্যবহার করব তার একটার সঙ্গে আর একটার কি থাকতে হবে, বিন্যস্ত থাকতে হবে, সুবিন্যস্ত। এলোমেলো হলে হবে না। যেমন এই বাক্যটাতে আমরা কি এলোমেলো পেয়েছি, কর্তা কর্ম ক্রিয়া এভাবে কিন্তু আমরা পাইনি। কারণ হচ্ছে বাবা কিন্তু কর্তা, তারপরে কিনলেন এটা কিন্তু ক্রিয়া। আমরা কিন্তু কর্তা কর্ম ক্রিয়া এই বাক্যটার মধ্যে এভাবে সিরিয়ালি পাইনি, আমরা এখানে এই বাক্যটাকে পেয়েছি, এই কারণে আমরা এটাকে বলছি হচ্ছে সার্থক বাক্য। আর এই বাক্যটার মধ্যে সঠিকভাবে নেই, এলোমেলো হয়ে আছে দেখে আমরা এটাকে সার্থক বাক্য বলতে পারছি না। যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা বক্তার মনোভাব কোনো বিষয়ে সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। দেখো ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ বাক্যের সংজ্ঞা দিয়েছেন এভাবে, একটি সম্পূর্ণ মনোভাব যে সমস্ত পদের দ্বারা প্রকাশ করা যায় তাদের সমষ্টিকে বাক্য বলে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে যে পদ বা শব্দ সমষ্টির দ্বারা কোনো বিষয়ে বক্তার ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় বা প্রকটিত হয় সেই পদ বা শব্দ সমষ্টিকে বাক্য বলে। এরপরে দেখো এই যে আমরা বাক্যটা বলেছি যে আমরা একটাকে সার্থক বাক্য বলছি আর একটাকে সার্থক বাক্য বলছি না। এই সার্থক বাক্য না বলার পেছনে কারণ আছে, আর একটা বাক্যকে সার্থক হওয়ার জন্য তার কিছু বৈশিষ্ট্য বা গুণের প্রয়োজন হয়। এখন সে বাক্যটাকে সার্থক হওয়ার জন্য তার যে বৈশিষ্ট্য বা গুণের প্রয়োজন হয় সেই গুণগুলো আসলে কি? বাক্যকে সার্থক হওয়ার জন্য 3টা বৈশিষ্ট্য বা গুণ প্রয়োজন হয়। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। দেখো আসক্তিতে অনেকে অনেক সময় আসক্তি বলে থাকে, আসলে আসক্তি হচ্ছে কোনো কিছুর প্রতি প্রবল টান, এটা কিন্তু আসক্তি না, আসক্তি। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এখন আকাঙ্ক্ষাটা কি? আকাঙ্ক্ষাটা হচ্ছে আমরা কোনো কিছু বলার সময় যদি বাক্যটা শেষ না করি, অসম্পূর্ণ রেখে দেই,
যেমন হচ্ছে আমি তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম যে বাবা বাজারে গিয়ে মাছ কিনলেন, অথবা আমি কলেজে গিয়ে কি করব কিছু কিন্তু আমি বলিনি। তুমি তোমার বন্ধু অথবা বান্ধবীকে বললে যে আমি তোমাকে, এই যে আমি তোমাকে বলার পরে আর আমি বাক্যটা শেষ করছি না, এই যে বাক্যটা শেষ যে না করার, তার শোনার যে আগ্রহ বা ইচ্ছা রয়েছে, যে একটা পদ বলার পর সেই পদের পর কি হবে আরেকটা পদ শোনার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা প্রবল ইচ্ছা, সেটাই হচ্ছে বাক্যের আকাঙ্ক্ষা। যে বাক্যের অর্থ ভালোভাবে বোঝার জন্য এক পদ শোনার পর অপর পদ শোনার আগ্রহকে আকাঙ্ক্ষা বলে। যে আমি তোমাকে কি তোমার সঙ্গে ঘুরতে যাব, না অন্য কোনো পড়াশুনো করব, কিংবা অন্য কোনো কিছু, সেটা কিন্তু যদি আমি না বলি, তার মধ্যে যে শোনার যে তীব্র ইচ্ছা বা আগ্রহ, এটাকে আমরা বলছি আকাঙ্ক্ষা। দেখো, সত্য কথা না বলে এ পর্যন্ত বলে থেমে গেলে অর্থ স্পষ্ট হয় না। যদি বলা হয় সত্য কথা না বলে আমি বিপদে পড়েছি, বাক্যের অর্থ স্পষ্ট হয় এবং বাক্যটি পূর্ণতা লাভ করে। এরপরে দেখো আছে আসত্তি। আসত্তিটা হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস। যেমন আমি উদাহরণে লিখেছিলাম যে মাছ বাবা বাজারে গিয়ে কিনলেন। এখানে আমরা কর্তা কর্ম ক্রিয়া বাক্যটাকে যেভাবে সাজালে বা লিখলে আমরা সম্পূর্ণভাবে অর্থটা প্রকাশ করছি বা বুঝতে সুবিধা হচ্ছে, সেভাবে কিন্তু এখানে বলছি না। যে মাছ বাবা বাজারে গিয়ে কিনলেন, আমরা যদি বাক্যের মধ্যে যে পদগুলো রয়েছে, এই পদগুলোর একটার সঙ্গে আরেকটার একটা মিল থাকতে হবে, সুশৃঙ্খল পদবিন্যাস থাকতে হবে। দেখো, বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসত্তি। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য, যে আমরা যাকে কথাটা বলবো বা যার সঙ্গে ভাব বিনিময় করছি, তিনি যেন সহজে বুঝতে পারেন এবং আমার কথা আর অর্থ যেন তার বোধগম্য হয়, এই জন্য আমরা কি করব, বাক্যের মধ্যে যে শব্দ বা পদগুলো আমরা ব্যবহার করব, তার একটা সুশৃঙ্খল বিন্যাস থাকতে হবে। আর এই সুশৃঙ্খল বিন্যাসের নামই হচ্ছে আসত্তি। যেমন কাল বিতরণী হবে উৎসব, আমাদের পুরস্কার স্কুলে অনুষ্ঠিত। এটা কিন্তু আমরা বাক্যটা হয়েছে, আমরা এর অর্থটাও কিন্তু বুঝতে পারছি। একটু আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু আমরা কিন্তু বুঝে নিতে পারছি যে আসলে কি বলা হচ্ছে। আমাদের বুঝতে কষ্ট হচ্ছে যে এলোমেলোভাবে, তবে আমরা বুঝতে পারছি। কিন্তু আমি যদি বলি কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে, তাহলে এই বাক্যটা আমরা সহজে বলতেও পারছি এবং যাকে বলছি তারও বোধগম্য হচ্ছে বা তিনিও সহজে বুঝতে পারছেন। কারণ এটা একটা সার্থক বাক্য। এর মধ্যে, এই বাক্যটার মধ্যে আমরা যে পদগুলো ব্যবহার করেছি, সে পদগুলোর মধ্যে একটা সুশৃঙ্খল বিন্যাস রয়েছে, যে অর্থ অনুযায়ী একটার পর একটা কোন পদগুলো আমাদের ব্যবহার করতে হবে, তার বিন্যাস, সুশৃঙ্খল বিন্যাসটা এই বাক্যের মধ্যে আছে, এই বাক্যের মধ্যে নেই। কারণ এই বাক্যের অর্থটা আমাদের কষ্ট করে বুঝে নিতে হচ্ছে, এই কারণে এই বাক্যটা হচ্ছে আমাদের সার্থক বাক্য, কিন্তু এটা কিন্তু আমাদের সার্থক বাক্য নয়। অর্থ আমরা কষ্ট করে বুঝতে পারলেও কিন্তু ওটা সার্থক বাক্য নয়। কারণ সার্থক বাক্য হতে হলে তার অবশ্যই সেই বাক্যের মধ্যে ব্যবহৃত পদগুলো সুশৃঙ্খল বিন্যাস থাকতে হবে। এরপরে দেখো, বাক্যের পদগুলো যদি এরূপ সজ্জিত থাকে যে বাক্যের সম্পূর্ণ অর্থ স্পষ্টভাবে বোঝা যায়, তবে তার আসত্তি গুণটি সম্পূর্ণ।
আর যদি বাক্যের মধ্যে সুশৃঙ্খল বিন্যাস না থাকে তাহলে বাক্যটি আসক্তি গুণ সম্পূর্ণ হবে না, তাহলে বাক্যটি সার্থক বাক্যও হবে না। এরপরে দেখো যোগ্যতা। যোগ্যতা বাক্যস্থিত পদসমূহের অর্থগত ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা। অর্থাৎ আমরা বাক্যের মধ্যে যে পদগুলো ব্যবহার করব সেই পদগুলোর কি থাকতে হবে, অর্থগত এবং ভাবগত একটা মিল থাকতে হবে। অসম্ভব কোনো কিছু যেটা সম্ভব নয় এরকম কোনো কিছু যদি আমরা বাক্যের মধ্যে ব্যবহার করি তাহলে কিন্তু সেটা যোগ্যতা সম্পূর্ণ হবে না। যেমন আমি যদি দেখো এখানে যে উদাহরণগুলো দেয়া আছে, বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়, বাক্যটি যোগ্যতা সম্পূর্ণ। কিন্তু বর্ষার রোদে প্লাবনের সৃষ্টি হয়, রোদে কি কখনো বন্যা হয়, প্লাবন হয়? এটা কিন্তু সম্ভব না। তবে বর্ষার রোদে প্লাবনের সৃষ্টি হয়, এই যে বাক্য, এই বাক্যটা কিন্তু গঠনগত দিক থেকে কর্তা কর্ম ক্রিয়া কিন্তু ঠিক আছে, তাই না? কিন্তু তাহলে তারপরেও এটা সার্থক বাক্য নয়, বাক্যটি ভুল। কারণ কি? কারণ হচ্ছে এই বাক্যের মধ্যে আমরা যে পদগুলো ব্যবহার করেছি সেই পদগুলোর মধ্যে কি নেই, অর্থগত এবং ভাবগত মিল নেই। অর্থগত এবং ভাবগত মিল নেই। আর অর্থগত এবং ভাবগত মিল যদি না থাকে তাহলে কিন্তু সেটা সার্থক বাক্য হবে না। তারপরে দেখো আমি যদি বলি যে হচ্ছে গরু আকাশে উড়ে কিংবা মাছ, এটা কিন্তু বাক্য হয়েছে, বাক্যের মধ্যে কি কোনো ভুল আছে? মাছ আকাশে ওড়ে কিংবা গরু আকাশে ওড়ে, এর বাক্যের মধ্যে কিন্তু কোনো ভুল নেই গঠনগত দিক থেকে। কিন্তু আমার ভুল কোথায়? সেটা হচ্ছে গরুকে কখনো বা মাছকে কখনো আকাশে ওড়া কিন্তু সম্ভব নয়, আকাশে কি ওড়ে? পাখি। তো এখানে আমার ভুলটা হচ্ছে যে বাক্যের মধ্যে যে পদগুলো বা শব্দগুলো আমরা ব্যবহার করছি সেগুলোর মধ্যে অর্থগত এবং ভাবগত মিলের অভাব রয়েছে, বা এই যে অসম্ভব কোনো কিছু সেটা যদি ব্যবহার করা হয় তাহলেই কিন্তু বাক্যটা তার যোগ্যতা গুণ হারাবে, তখন সেটা আর সার্থক বাক্য হবে না। বাক্যটি তার যোগ্যতা হারাবে, কারণ রোদের কারণে কখনো প্লাবন সংগঠিত হয় না। অর্থাৎ বাক্যের অর্থ যেন সত্য ও যুক্তিযুক্ত হয়, তাহলেই বাক্যের যোগ্যতা থাকবে। আমাদের সার্থক বাক্য গঠনের সময় বা কথা বলার সময় আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যেন বাক্যের মধ্যে তার আকাঙ্ক্ষা গুণ, তার আসক্তি এবং যোগ্যতা এগুলো যেন ঠিকঠাক মতো আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমরা সার্থক বাক্য গঠন করতে পারবো এবং যার সঙ্গে কথা বলবো, যাকে বলবো, যার সঙ্গে ভাব বিনিময় করব, তাহলে তিনিও সহজভাবে সেটা বুঝতে পারবেন এবং আমরাও সেটা সহজে বলতে পারবো এবং বুঝতে পারবো। এরপরে দেখো আমাদের আছে বাক্যের বর্জনীয় বিষয় ও বাক্যের বিশুদ্ধতা। একটি আদর্শ বাক্য গঠন করতে হলে বাক্যের গুণের দিকে যেমন লক্ষ্য রাখার প্রয়োজন, তেমনি বাক্যের বিশুদ্ধতার দিকেও লক্ষ্য রাখতে হবে। সার্থক বাক্য গঠনের ক্ষেত্রে বর্জনীয় বিষয়, আমরা একটু আগেই যেটা বলছিলাম যে আমরা যদি একটা কি করি, আদর্শ বাক্য বা সার্থক বাক্য গঠন করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। বিষয়গুলো হচ্ছে যে আমাদের অপ্রচলিত এবং দুর্বোধ্য যে শব্দগুলো আছে সেগুলো
বর্জন করতে হবে। যে শব্দগুলো সহজ এবং প্রচলিত, যেটা বললে মানুষ বা যার সঙ্গে আমি ভাব বিনিময় করছি সহজেই বুঝতে পারবে, তার অর্থ সে অনুধাবন করতে পারবে, এরকম শব্দ আমাদের ব্যবহার করতে হবে। আর যেগুলো অপ্রচলিত, যার দুর্বোধ্য, যেগুলো সাধারণত যে শব্দগুলো আমরা ব্যবহার করি না, ব্যবহার করা হয় না, এরকম শব্দ আমাদের বর্জন করতে হবে। যেমন দেখো, অপ্রচলিত দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে বাক্যের যোগ্যতা বিনষ্ট হয়। যেমন, তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছ। চাতুরী বা মায়া অর্থে এই প্রপঞ্চ শব্দটি ব্যবহার করা হয়, কিন্তু এই প্রপঞ্চ শব্দটি এখন অপ্রচলিত। তাই আমাদেরকে যে শব্দগুলো সাধারণত প্রচলিত এবং বোধগম্য, সহজ সরল, সেগুলো ব্যবহার করতে হবে। তাহলে আমরা সহজেই ভাব বিনিময় করতে পারবো এবং যার সঙ্গে আমরা বাক্য আদান প্রদান করব, ভাব আদান প্রদান করব, সে সহজে বুঝতে পারবে। আমাদের বলতেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। এরপরে দেখো আছে বাক্যের অংশগত বিভাগ বা বাক্য বিভাজন। প্রতিটি বাক্যের প্রধানত দুটি অংশ থাকে। আমরা যে বাক্য পড়ছি সেই বাক্যের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। এখন দেখো উদ্দেশ্য আর বিধেয় কি? উদ্দেশ্য বাক্যের যে অংশে কাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেই অংশকে বাক্যের উদ্দেশ্য বলে। অর্থাৎ আমি যে বাক্যটা বলছি বা লিখছি, ওই বাক্যে আমি যাকে উদ্দেশ্য করে কিছু বলবো সেটা হচ্ছে বাক্যের উদ্দেশ্য। যেমন দেখো, পাখিরা আকাশে উড়ে, খোকা বই পড়ে। এই বাক্যে আমি কাকে উদ্দেশ্য করে বলছি? পাখিদের উদ্দেশ্য করে বলছি যে পাখিরা আকাশে ওড়ে। এরপরে দেখো, খোকা বই পড়ে। এখানে কার বই পড়ার কথা বলছি আমি? খোকার। তার মানে হচ্ছে বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হবে সেটাই হচ্ছে বাক্যের উদ্দেশ্য অংশ। এরপরে দেখো বিধেয় অংশ। উদ্দেশ্য অংশের আরও কিছু আছে, যেমন দেখো বাক্যের উদ্দেশ্য অংশে এক বা একাধিক পদ থাকতে পারে। যেমন সুজন, সুমন, রিমন আজ কলেজে আসেনি। বাক্যের উদ্দেশ্য অংশে এক বা একাধিক পদ থাকতে পারে, মানে আমি এখানে ওদের তিনজন সম্পর্কে বলছি। বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় অন্যান্য পদ বা পদসমষ্টি যোগে গঠিত বাক্যাংশ বাক্যের উদ্দেশ্য হতে পারে। বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় অন্যান্য পদ বা পদসমষ্টি, যেমন দেখো সৎ লোকেরাই প্রকৃত সুখী। সৎ লোকেরাই বিশেষ্য রূপে ব্যবহৃত বিশেষণ। মিথ্যা কথা বলা খুবই অন্যায়, ক্রিয়াজাত বাক্যাংশ। এখানে সৎ লোকদের কথা বলা হচ্ছে প্রথম বাক্যে, যে তারাই হচ্ছে প্রকৃত সুখী। বিশেষ্য রূপে বিশেষণ ব্যবহৃত হয়েছে সৎ লোকেরাই। আর মিথ্যা কথা বলা খুবই অন্যায়, এখানে আমরা কি ক্রিয়াজাত বাক্যাংশ, যে মিথ্যা কথা বলাটা অন্যায় সে সম্পর্কে বলা হচ্ছে। কখনো কখনো বাক্যে উদ্দেশ্য পদ অনুল্লিখিতও থাকতে পারে, অর্থাৎ কখনো কখনো বাক্যে উদ্দেশ্যটাকে স্পষ্টভাবে দেয়া থাকে না বা বলা থাকে না, মানে লেখা থাকে না। যেমন কার কথা বলছিলে? তোমাকে চেনে না, পরিচয় করিয়ে দেব। কার কথা বলছিলে? যে তুমি বা তোমরা কার কথা বলছিলে বা কার বিষয় নিয়ে আলোচনা করছিলে। তোমাকে চেনে না,
ও বা ওরা তোমাকে চেনে না। পরিচয় করিয়ে দেব, যে আমি বা আমরা তোমাকে বা তার সঙ্গে পরিচয় করিয়ে দেব। এরপরে দেখো বিধেয়। কর্তা বা উদ্দেশ্য সম্বন্ধে বাক্যে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে। কর্তা বা উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে আমরা কি বলছি? বিধেয়। আমরা উদ্দেশ্য বলেছিলাম যে হচ্ছে বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে বিধেয়। যেমন হচ্ছে প্রথম বাক্যে প্রথমে আমরা বলেছিলাম উদ্দেশ্যর ওখানে যে পাখিরা আকাশে ওড়ে, এখানে পাখিরা ছিল উদ্দেশ্য, আর পাখিরা আকাশে ওড়ে, পাখির দ্বারা পাখিরা কি করছে? আকাশে উঠছে, এটা হচ্ছে বিধেয় অংশ। যে উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হচ্ছে, পাখিদের সম্বন্ধে বলা হচ্ছে। খোকা বই পড়ে, খোকা কি পড়ছে? বই পড়ছে। যে খোকার কাজ কি বা এই উদ্দেশ্য সম্পর্কে আমরা যা বলছি সেটা হচ্ছে বিধেয়। বাক্যের বিধেয় অংশে অন্তত একটি সমাপিকা ক্রিয়া থাকে, যেমন সে হাসে আমি যেতে পারবো না। বাক্যের বিধেয় অংশে একটি সমাপিকা ক্রিয়া থাকে, সমাপিকা ক্রিয়া। এরপরে দেখো কখনো কখনো বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকে, সেক্ষেত্রে উদ্দেশ্য অংশের কর্তার বা উদ্দেশ্য পদের সঙ্গে সম্পর্কিত ক্রিয়ায় বিধেয় ক্রিয়া হয়। তুমি জানালে যে ও নাচতে জানে। কখনো কখনো বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকে, সেক্ষেত্রে কি হয়? উদ্দেশ্য অংশের কর্তার বা উদ্দেশ্য পদের সঙ্গে সম্পর্কিত ক্রিয়াই হচ্ছে বিধেয় ক্রিয়া। দেখো এরপর আমরা হচ্ছে গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ এবং বাক্যের যে প্রকারভেদ আছে অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ ওগুলো আলোচনা করব। তবে আজকে যতটুকু আমরা পড়েছি সেখান থেকে বাড়ির কাজ দেখো, সেটা হচ্ছে আমরা পড়েছি বাক্য সংজ্ঞা তোমরা দিতে পারবে, সার্থক বাক্যের বৈশিষ্ট্যসমূহ উদাহরণসহ আলোচনা করো, একটি বাক্যের কয়টি অংশ ও কি কি উদাহরণসহ আলোচনা করো। আমরা বাক্যের সংজ্ঞা, বাক্যের যে বিভিন্ন অংশ এবং একটা বাক্য সার্থক বাক্য গঠন করতে হলে তার কি কি বৈশিষ্ট্য বা গুণ প্রয়োজন সে সম্পর্কে আলোচনা করেছি। সেই আলোচনার উপর ভিত্তি করেই এই দুইটা প্রশ্ন হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা বাড়ির কাজটুকু দেখবে এবং যে যেখানে আছো সবাই ভালো থাকবে। ওকে, আল্লাহ হাফেজ।